আন্দোলনে আমাদের যতগুলো দাবি আছে, নারী সুরক্ষা নিরাপত্তার দাবি, আমাদের ওয়ার্ক প্লেস সেফটির দাবি, আমাদের হসপিটালগুলোতে সুস্থ কাজের পরিবেশ ফিরিয়ে আনার দাবি, হসপিটালগুলোর পরিকাঠামো অর্থাৎ রোগীদের যাতে সুবিধা হয় পরবর্তীকালে, সেই সমস্ত দাবি যেন আমরা আদায় করতে পারি। আমি একটু ঘটনা প্রবাহগুলো বলতে চাই। আরজি করে আন্দোলন কিভাবে হলো এবং মানে ঘটনাটা কিভাবে শুরু হলো এবং তার পরবর্তীকালে আমরা কি কি দেখলাম। প্রথমত আপনারা সবাই তো মিডিয়ার মাধ্যমে সবকিছুই প্রায় দেখেছেন। তবুও যে 9 তারিখ আমাদের আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে এমার্জেন্সি বিল্ডিং আছে, এমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোর অর্থাৎ 4 তলাতে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আছে। সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের 2nd ইয়ার পিজিডি তাকে খুন এবং ধর্ষণ করা হলো। তার পরবর্তী সময়ে কলেজ অথরিটি যারা ছিল, কলেজের যে অ্যাসিস্ট্যান্ট সুপার, তার তরফ থেকে সেই মৃতা পিজিডির বাড়িতে ফোন গেল, গিয়ে বলা হলো আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। সেকেন্ডবার যখন ফোন গেল কিছু পরে, তখন বলা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা আসুন। অর্থাৎ একবারের জন্যও বলা হলো না, যে সত্যিটা বলা হলো না যে কিভাবে নৃশংসভাবে তাকে মারা হয়েছে। এবং তার বাবা মা যখন আসলো কয়েক ঘন্টা পর, তখন অসংখ্য পুলিশ সেখানে, শুধু পুলিশ নয়, সেই রুমটাতে যেখানে কলকাতা পুলিশের উচিত ছিল রুমটাকে ঘিরে দেয়া, রুমটাতে এভিডেন্স যাতে তথ্য প্রমাণ যাতে লোপাট না হয়, এভিডেন্স যাতে নষ্ট না হয়, সেটা চেষ্টা করা। কলকাতা পুলিশ সেটা করলো না। কলকাতা পুলিশ তাদের কলেজ অথরিটি এবং শাসক দলের কিছু ঘনিষ্ঠ লোকজনকে সেই রুমে ঢুকতে দিল এবং তথ্য প্রমাণ নষ্ট করার সুযোগ করে দিল। এবং এই মৃতম পিজিডি আমাদের যে দিদি, তার বাবা মা যখন আসলো, তাদেরকে দেখতে দেওয়া হলো না, তাদের মেয়েকে, তাদেরকে দূরে রাখা হলো। 3 ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হলো, তাদের সাথে অসহযোগিতা করা হলো। আরজি করে জুনিয়র ডাক্তাররা সেই সময় তাদের বডি ঘিরে রেখে, মৃতার বডি ঘিরে রেখে আন্দোলন করলেন যে অবিলম্বে পোস্টমর্টেম করতে হবে, পোস্টমর্টেমের ভিডিও রেকর্ডিং করতে হবে এবং এই ঘটনাকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, সেটা যাতে করতে না দেওয়া হয়। তারপর আন্দোলন শুরু হলো, বিভিন্ন মেডিকেল কলেজে আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষে আরও বিভিন্ন মেডিকেল কলেজে ধর্মঘট শুরু হলো। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে এলেন। সেই কর্মবিরতি আজকে প্রায় 35 দিনে পড়েছে। এই কর্মবিরতির মাঝে কি সব কিছু বদলে গেছে? একদমই নয়। এর মাঝে 14ই আগস্ট রাতে আপনারা জানেন যে রাত দখলের যে কর্মসূচি ছিল সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের বাইরেও অনেক মানুষ, মহিলারা রাস্তায় নেমেছিল। সেই সময় 14ই আগস্ট রাত্রিবেলা আরজি করে 7,000 মানুষ আসলো। তারা আরজি করে আমাদের যে অবস্থান মঞ্চ ছিল সেখানে ভাঙচুর করলো এবং সেমিনার রুম চল, তাদেরকে এই কথা বলতে শোনা গেছে বিভিন্ন মিডিয়াতে আমরা যেগুলো দেখেছি। তারা অর্থাৎ সেমিনার রুমে গিয়ে তারা যে তথ্য প্রমাণ বাকি যে অবশিষ্টটুকু ছিল সেটুকুও তারা নষ্ট করতে চাইল। এরপর আমাদের মঞ্চ ভাঙচুর করলো, আমরা বাধ্য হলাম পেছনে লোকাতে। পুলিশ পুরো নীরব দর্শক ছিল এই সময়টুকুর মধ্যে। পুলিশ অবশেষে ঘন্টাখানেক পর যখন ভাঙচুর সবটাই হয়ে গেছে, সেই সময় এসে পুলিশ কিছুটা টিয়ার গ্যাস ছুড়লো এবং সেই মবটাকে কিছুটা বিশ্বাস করলো, ওখান থেকে সরিয়ে নিয়ে গেল। এরপর এছাড়াও আরজিকর মেডিকেল কলেজ, তবে হ্যাঁ একটা জিনিস বলার, যে ওরা তারপর যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে সেমিনার রুমের কথা আমি বলছি, সেই সেমিনার রুমের মাঝে যে দেয়াল, সেটাও 9 তারিখের ঘটনা ঘটার পর 1-2 দিন পরে একটা ভাঙার পর পাশের একটা রুমের দেয়াল ভাঙতে বলা হয়েছিল, যেটা প্রশাসনের বিভিন্ন নেতার, প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষদের সই করা একটা নির্দেশনামা আমরা পেয়েছি, যেটা হচ্ছে তাদের নির্দেশ দিয়েছিলেন ওই দেয়ালটা ভাঙতে, যেটা অহেতুক বলে আমাদের মনে হয়েছে এবং সেটাকে তথ্য প্রমাণ নষ্ট করার একটা চেষ্টা বলে আমাদের মনে হয়েছে। এই কারণে আমরা এরপরে যে আরজিকর ছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজে আন্দোলন শুরু হলো, সেই মেডিকেল কলেজগুলোতেও আমরা বিভিন্ন ক্ষেত্রে হুমকির শিকার হলাম। প্রশাসন বা শাসক দলের লোকজন যারা আছে তাদের তরফ থেকে আমরা বারবার হুমকির শিকার হলাম। আমাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে থ্রেট দেওয়া হতে শুরু করলো এবং বিভিন্ন মেডিকেল কলেজে যে দীর্ঘদিন ধরে এই থ্রেট কালচার, প্রায় 3-4 বছর ধরে থ্রেট কালচার চলে আসছে, বা তারও বেশি সময় ধরে, মানে আমরা যতদিন দেখছি 3-4 বছরের অত্যধিক পরিমাণে এটা বেড়েছে। বিভিন্ন তাদের প্রয়োজনীয় যারা তাদের ছাত্র সংগঠনের সাথে যুক্ত, তাদেরকে বেশি নাম্বার পাওয়াইয়ে দেওয়া, তাদেরকে টাকা লোপাট করা বা বিভিন্ন ধরনের দুর্নীতিতে যুক্ত করার মতো ঘটনা দেখেছি। এবং এই ঘটনাগুলো যারা প্রতিবাদ করতো তাদেরকে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও ফেল করার মতো অভিযোগ বারবার হচ্ছে। আমরা এইগুলো বারবার যখন প্রতিবাদ করেছি,
হয় আমরা অথরিটিস কলেজ অথরিটির সামনে মার খেয়েছি, অথবা আমাদেরকে বিভিন্ন ধরনের ভাবে হেনস্থা করা হয়েছে, কাউকে কাউকে ফেল করিয়ে দেওয়া হয়েছে কলেজ পরীক্ষাতে। এখন এই আন্দোলন আমাদেরকে আপনাদের সবার সামনে তুলে ধরতে পারছে যে মেডিকেল কলেজগুলোর কী দুরবস্থা ছিল। এবং তাছাড়াও আমাদের যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে, একটা অপপ্রচার এখনো অবধি চারিদিকে হচ্ছে যে হসপিটালগুলো সব বন্ধ আছে, চিকিৎসা হচ্ছে না, পেশেন্ট মারা যাচ্ছে। এটা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটা হসপিটাল খোলা আছে, প্রত্যেকটা হসপিটালে যারা সিনিয়র ডাক্তারবাবু আছেন তারা তাদের যেটুকু ডিউটি হওয়ার আগে ছিল তারা ওভার ডিউটি করছেন, এক্সট্রা টাইম ডিউটি করছেন, করে আমাদের যে জুনিয়র ডাক্তার না থাকার জন্য যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতিটুকু তারা পূরণ করছেন। এখন অবধি যে তথ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হয়েছে অনেক ক্ষেত্রে যে 28 জন পেশেন্ট মারা গেছে গত এক মাসে বিভিন্ন হসপিটালে। আমি এই জায়গাটা একটা বলতে চাই যে গত 4-5 বছরের ডাটা যদি আপনারা দেখেন, তথ্য যদি আপনারা দেখেন, তাহলে এই 28 জনের সংখ্যাটা অন্যান্য বছরের মৃত্যুর সংখ্যা অপেক্ষা কিন্তু এবছরের চেয়ে বেশি, 34, 35, 36 এরকম। এবং তার আগে যে বছর কোভিড ছিল সেখানে স্বাভাবিক কারণে কোভিডের কারণে বেশি মানুষ মারা যাবে, সেটা 300-300-র কাছাকাছি। ফলে যে তথ্য, ভুল তথ্য, প্রমাণ তথ্য দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করা সরকারের প্রশাসনের তরফ থেকে চলছে, আমরা তীব্র ধিক্কার জানাই। এবং আমাদের যে মেন দাবিগুলো ছিল সেই দাবিগুলো মেটানোর জন্য আমরা বারবার চেয়েছি যে আলোচনায় বসতে, সরকারের পক্ষের তরফ থেকে আলোচনায় বসতে, যাতে এই আলোচনা করে অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, যাতে এই দুর্নীতির কালচার, থ্রেট কালচার, এইগুলো সব বন্ধ হয়, হসপিটালগুলোতে পরিকাঠামো যাতে বাড়ে, হসপিটালগুলোতে ডাক্তার নার্সের সংখ্যা যাতে বাড়ে, যাতে আপনার কলকাতার, শুধুমাত্র কলকাতার মেডিকেল কলেজ হসপিটাল নয়, ইউপিএসসি যেমন আছে কলকাতায়, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলো যাতে পরিকাঠামো উন্নতি হয়, যেমন গ্রামগুলোতে প্রাইমারি হেলথ সেন্টার বা ব্লকের হসপিটালগুলো আছে সেগুলোতে যাতে পরিকাঠামো উন্নতি হয়। কারণ সেই হসপিটালগুলো থেকে রেফার করেই পেশেন্ট কলকাতাতে এসে ভিড় করে। সেই হসপিটালগুলো যদি পরিকাঠামো উন্নতি হয়, সেখানে ডাক্তার যদি বেশি নিয়োগ হয়, যদি ইনস্ট্রুমেন্ট বেশি থাকে, যে তাহলে এত বেশি সংখ্যক পেশেন্টকে বারবার এখানে আসতে হবে না। কোন্নগরের একটা পেশেন্টকে মিডিয়াতে আপনারা দেখেছেন, বারবার বলা হচ্ছে যে কোন্নগর থেকে আসা পেশেন্ট কেন মারা গেল আরজি করে এসে। আমি জানাতে চাই, কোন্নগরের পেশেন্ট আরজি করে এসে তার ট্রমা, অর্থাৎ যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের প্রোটোকল হয় ডাক্তারিতে, সেই প্রোটোকল মেনেই ট্রিটমেন্ট পেয়েছে কোন্নগরের পেশেন্ট, এবং তিনি ভর্তি হয়েছিল। তার ভর্তি না হওয়ার বা কোনো ট্রিটমেন্ট না পাওয়ার যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ সর্বৈব মিথ্যা। এবং আমি এও বলতে চাই যে প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক। আমরা চাই এগুলো সবই আটকা। কোন্নগরের পেশেন্ট যদি কোন্নগরের বা তার আশেপাশের কোনো হসপিটালে এই ট্রমা কেয়ার সেন্টার থাকতো, উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা থাকতো, তাহলে তাকে আরজি করে অব্দি আসতেই হতো না। আমরা চাই সেই সমস্ত হসপিটালগুলোর পরিকাঠামো উন্নতি হোক। সরকারের কাছে আমরা বারবার এই দাবি করেছি, এবং এই দাবিতে আমাদের আন্দোলন এখন অব্দি চলছে। আন্দোলনের জন্য আমাদের বারবার সরকার, শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সব জায়গা থেকে আমরা বিভিন্ন রকম হুমকির শিকার হচ্ছি। আপনারা জানেন, স্বাস্থ্য ভবনের সামনে আমরা অবস্থান করছি শেষ 4-5 দিন। আমাদের সেখানে কখনো প্রচন্ড রোদে আমাদের ঘুরতে হয়েছে, এখন প্রচন্ড বৃষ্টিতে 2 দিন আমাদেরকে সেখানে কাটাতে হচ্ছে, যেটা প্রায় অসহনীয়। তবুও সমস্ত মানুষের যে ভালোবাসা, আমাদের খাবার, আমাদের সেট দিয়ে সেখানে হেল্প করেছেন, এটা অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। প্রত্যেককে আমাদের তরফ থেকে ধন্যবাদ থাকবে। আপনাদের এই ভালোবাসাই আমাদেরকে মুভমেন্টে জয় করবে, আমরা এই প্রত্যাশা রাখি। এখনো অবধি যা আপডেট, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে এসেছিলেন। আমরা প্রথমত বলেছিলাম যে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সবাই যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ আমরা স্বচ্ছতা রাখতে চেয়েছিলাম। তারপর আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী আজ দুপুরবেলা উনি আমাদের অবস্থান মঞ্চে আসলেন। উনি যেহেতু কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন, আমরা এই মুহূর্তে মনে করেছি, জুনিয়র ডক্টর ফ্রন্ট আমাদের যারা প্রতিনিধি আছেন তারা মনে করেছে যে একবার তাদের মুখ্যমন্ত্রীর কাছে আলোচনাতে বসা জরুরি। সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে উনি যদি মেনে নাও নেন, আমাদের এই 5 দফা দাবি ওটাকেই সামনে রেখে তার সাথে আলোচনাতে বসা জরুরি। যদি তিনি মেনে না নেন, তাহলে আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, অথবা যদি তিনি মেনে নেন সবগুলো, তাহলেই বা আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, সেটা আজকে আলোচনা হলে তারপরে আমরা জানতে পারবো, আমাদের বৈঠক করে আমাদের ঠিক হবে। আপাতত এই আন্দোলন এবং এত বড় যে গণ আন্দোলন, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ যারা এসছে, সে রিক্সা আওলা থেকে শুরু করে, ডেলিভারি বয় থেকে শুরু করে, গ্রাম বাংলার মা বোনেরা থেকে শুরু করে, বাকি যে সমস্ত ইঞ্জিনিয়ার সমাজ, শিক্ষক সমাজ, সমস্ত সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আমাদের আন্দোলনের সমর্থন করেছেন,
পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুরা যেভাবে আমাদের সমর্থন করেছে, ভারতের বিভিন্ন স্তরেও প্রোটেস্ট দেখতে দেখেছি, এবং এমনকি প্রবাসী ভারতীয়রা যারা আছেন, প্রবাসী বাঙালিরা যারা আছেন, তারা বিভিন্ন বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে দিয়েছে। এত বড় গণ আন্দোলন আমি অন্তত আমার জীবনে দেখিনি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা আপনাদের সময়ে, কিন্তু আমরা এই যে অভূতপূর্ব মানুষের ছাড়া, এইটাই আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে এবং আমাদের ন্যায় বিচার পেতে সাহায্য করবে আমরা মনে করি। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার চলবে, আমরা সবাই একসাথে লড়ে যাব। ধন্যবাদ।